আসসালামু আলাইকুম। বিডিভিউজের বিশেষ আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। সারা দুনিয়ায় ঘটে যাওয়া নানা খবর নিয়ে আজকের আয়োজনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর বিশেষ অধিবেশনে বক্তব্য দিয়ে বলেন যে ইসলামী প্রজাতন্ত্র তাদের দেশের নাগরিকদের বেহিসাবিভাবে হত্যার বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিস্তারিতভাবে সাম্প্রতিক ঘটনাগুলোর কথা তুলে ধরে জানান যে ইরানি সরকার এবং জনগণ সমষ্টিগত ধৈর্য, একতা ও স্থিতিশীলতার মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় অতিক্রম করেছে। যদিও এই সময়ে দেশ গভীর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনগণের মধ্যে শোক ও দুঃখের অনুভূতি বিরাজ করছে। তিনি বলেন, দেশের শোকের পরিস্থিতি অত্যন্ত গভীর এবং সরকারের লক্ষ্য হচ্ছে বেহিসাবিভাবে নিহতদের রক্তের ন্যায় বিচারের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করা, যাতে কেউ পুনরায় এই ধরনের অপরাধ করতে সাহস না পায়। খতিবজাদে মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি এবং ইসলামী বিশ্বের ক্ষতির জন্য জায়নিস্ট রেজিমের দীর্ঘমেয়াদী কার্যক্রমের কথাও তুলে ধরেন। তিনি বলেন, এই রেজিমের প্রচেষ্টা মূলত আঞ্চলিক বিভাজন এবং মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার কৌশলের অংশ। সম্প্রতি ইরানের ভেতরে সন্ত্রাসী হামলার চেষ্টা তিনি অতীতের কৌশলগত ব্যর্থতার ধারাবাহিকতা হিসেবে দেখান। তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে ইরানি জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু কিছু বিদেশি শক্তি মানবাধিকারের ধারণাকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, যারা গাজা এবং অন্যান্য অঞ্চলে অসংখ্য নিরীহ মানুষের রক্তের সঙ্গে যুক্ত, তারা মানবাধিকারকে অপব্যবহার করে ইরানের বিরুদ্ধে প্ররোচনামূলক প্রচারণা চালাচ্ছে। অধিবেশনের সমাপনীতে তুরস্ক সহ ওআইসির অন্যান্য সদস্য রাষ্ট্র ইরান ভূখণ্ডের অখণ্ডতা এবং দেশের স্থিতিশীলতার প্রতি সমর্থন জানান। তারা বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানায় এবং ইরানি জনগণের পাশে দাঁড়িয়ে আঞ্চলিক হুমকি ও আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রদর্শন করে। ইরানি কর্তৃপক্ষ জানায় যে 2025 সালের 28শে ডিসেম্বর থেকে শুরু হওয়া অর্থনৈতিক সমস্যার কারণে শান্তিপূর্ণ প্রতিবাদ 2026 সালের 8 থেকে 10 জানুয়ারির মধ্যে সংগঠিত সন্ত্রাসী গোষ্ঠীর হাতে হাইজ্যাক করা হয়েছিল, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্ররোচনামূলক বক্তব্যের মাধ্যমে উস্কানিমূলক পরিবেশে পরিচালিত হয়েছে। ক্রিমিয়ান তাতারদের প্রতিরোধ আন্দোলন রাশিয়ার সেনাবাহিনীকে ভেতর থেকে দুর্বল করার লক্ষ্য নিয়ে সক্রিয় রয়েছে। আতেশ নামের একটি গোপন সংগঠন, যার অর্থ ক্রিমিয়ান তাতার ভাষায় আগুন, দাবি করেছে যে তারা হাজার হাজার মানুষকে, এমনকি রুশ সেনাদেরকেও নাশকতামূলক কর্মকাণ্ডে প্রশিক্ষণ দিয়েছে। সম্প্রতি পশ্চিম রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে একটি সাবস্টেশনে অগ্নিসংযোগের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অস্ত্র ও রসদ বহনকারী একটি গুরুত্বপূর্ণ রেল লাইন বন্ধ হয়ে যায়। আতেশ জানায়, শত্রুর বিদ্যুৎ গ্রিডের দুর্বল জায়গায় আঘাত করে তাদের পেছনের কাঠামো অচল করাই তাদের কৌশল। ইউক্রেনের দখলকৃত এলাকায় রাশিয়ার নিয়ন্ত্রণ জোরদার করলেও সামনের সারির পাশাপাশি পেছন দিক থেকেও প্রতিরোধের মুখে পড়ছে। তথাকথিত পার্টিজান গোষ্ঠীগুলোর মধ্যে আতেশ সবচেয়ে সক্রিয়। গত বছরে রুশ নিয়ন্ত্রিত এলাকায় সংগঠিত নাশকতার অর্ধেকের বেশি ঘটনা তারা দাবি করেছে। সংগঠনের এক সমন্বয়ক আল জাজিরাকে বলেন, এটি ক্ষয়যুদ্ধের সময়, যেখানে অভ্যন্তরীণ প্রতিরোধের ভূমিকা ক্রমেই নির্ণায়ক হচ্ছে। দখলদাররা তাদের পেছনের প্রতিটি ট্রাক বা রেলপথ পাহারা দিতে পারে না। 2022 সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত আতেশের মূল ভিত্তি ক্রিমিয়ান তাতার হলেও এতে ইউক্রেনীয়, এমনকি কিছু রুশ ও বেলারুশিয়ান সদস্য রয়েছে। তারা বলে, ভেতর থেকে রুশ সামরিক যন্ত্রের পদ্ধতিগত পতন ঘটানোই তাদের লক্ষ্য। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ভেতরে ও দখলকৃত এলাকায় নাশকতা বেড়েছে। সামরিক দপ্তরে অগ্নিসংযোগ থেকে শুরু করে রেল অবকাঠামো ও রসদবাহী ট্রেন লক্ষ্যবস্তু হয়েছে। গবেষকদের মতে এসব কর্মকাণ্ড কখনো ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সমন্বয় থাকে, আবার কখনো অনলাইন নিয়োগের মাধ্যমে স্বাধীনভাবেও ঘটে। আতেশ দাবি করে তারা বিকেন্দ্রীভূত কাঠামো ও এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবহার করে নিরাপত্তা এবং ইউক্রেনীয় বাহিনীকে তথ্য সরবরাহের কাজ করে যাচ্ছে। ঝুঁকি সত্ত্বেও
প্রতিরোধ অব্যাহত রয়েছে, কারণ অনেকের কাছে এটি ব্যক্তিগত লড়াই। ক্রিমিয়ান তাতাররা দীর্ঘদিন নিপীড়নের ইতিহাস বহন করছে। 1800 শতকে রুশ দখল এবং 1944 সালে স্ট্যালিনের আদেশে গণনির্বাসন এবং 2014 সালে ক্রিমিয়া দখলের পর অধিকার হরণ। আতেশের এক কর্মীর ভাষায়, দখলদারদের শেষ পর্যন্ত তাড়ানো না পর্যন্ত তাদের আগুন নিভবে না। বিশ্বব্যাপী রুলস বেসড অর্ডার বা নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছে, এমনটাই বলা হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মুখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন সামরিক ও আর্থিক প্রভাবের মাধ্যমে প্রতিষ্ঠিত এই ব্যবস্থা এখন ধ্বংসের পথে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে। কয়েক সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করেছে, গ্রিনল্যান্ডের উপর আগ্রাসনের হুমকি দিয়েছে এবং পশ্চিমা জোটের যে কোনো দেশের বিরুদ্ধে শুল্ক চাপানোর প্রতিশ্রুতি দিয়েছে। রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা, যা এই আধুনিক বিশ্ব ব্যবস্থার প্রতীক, তার পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিস নামে একটি সম্ভাব্য উত্তরসূরি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। কার্নি বলেন, পূর্বের নিয়মভিত্তিক ব্যবস্থার শক্তি সত্যে নয়, বরং সবাই সেই সত্য অনুসরণ করার দৃঢ় চেষ্টায় নিহিত। যখন কেউ এই অভিনয় থামায়, তখন সেই বিভ্রান্তি ভেঙে যায়। ট্রাম্পের আচরণ, যেমন গ্রিনল্যান্ড দখলের আগ্রহ বা ভেনেজুয়েলায় হুমকি, প্রমাণ করেছে যে পুরনো নিয়ম, সার্বভৌমত্ব এবং আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের ধারণা এখন আর কার্যকর নয়। পশ্চিমা দেশগুলোকে স্বীকার করতে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর মিত্র নয়, বরং শক্তিশালী শিকারী। এতে দেখা যাচ্ছে যে নিয়মভিত্তিক ব্যবস্থার অধীনে পশ্চিমা ও ইউরোপীয় মান ও নিরাপত্তার স্বার্থ সবসময় এক নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বহু আন্তর্জাতিক চুক্তি এড়িয়ে এসেছে, যেমন আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আন্তর্জাতিক আদালতের রায়। এছাড়াও জলবায়ু বা ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পর্কিত প্রতিশ্রুতিও প্রায়শই উপেক্ষা করা হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, এই ব্যবস্থার বাস্তবতা ছিল সর্বদা একপাক্ষিক এবং মার্কিন স্বার্থ অনুসারে পরিচালিত। পশ্চিমা দেশগুলো এবং কানাডার মতো দেশগুলোর দৃষ্টিকোণ থেকে এই ধ্বংস এক ধরনের সংকট হিসেবে দেখা যাচ্ছে। তবে গ্লোবাল সাউথ বা কম শক্তিশালী দেশগুলোর জন্য এটি বিশেষ নতুন কিছু নয়। অনেকের কাছে এটি এমন একটি ব্যবস্থা যা কখনো তাদের সুরক্ষা দেয়নি এবং সেটা স্বীকৃতি পাওয়ার মুহূর্তেও। এর সঙ্গে যুক্ত আছে পশ্চিমা পক্ষের দ্ব্যর্থহীন আচরণ, যেমন ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় বিচার কার্যকর না হওয়া এবং ফিলিস্তিনে গণহত্যায় অবহেলা। গ্রিনল্যান্ডের সম্ভাব্য অধিকার দখলকে বিশ্বের শেষ বিন্দু হিসেবে দেখানো হলেও বাস্তবে এটি পূর্বের গণহত্যা, সংখ্যালঘু নিপীড়ন বা ভূখণ্ড ধ্বংসের তুলনায় কম গুরুতর নয়। নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা পশ্চিমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, গ্লোবাল সাউথের জন্য তা প্রায়শই কোনো বাস্তব প্রভাব ফেলে না। পশ্চিমের নেতাদের জন্য, যেমন ডাভোসে দেখা গেছে, এটি একটি বিশাল ভূরাজনৈতিক ধাক্কা, যেখানে একসময়কার স্থিতিশীল এবং নিয়ন্ত্রিত ব্যবস্থা আজ ধ্বংসের মুখে। ইরানের শীর্ষ কূটনীতিক মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি কোনো নতুন আক্রমণ হয়, তারা তাদের সব শক্তি দিয়ে প্রতিশোধ নেবে। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি মতামত প্রবন্ধে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও স্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, গত বছরের 12 দিনের যুদ্ধের সময় ইরান যে সীমিত আক্রমণ চালিয়েছিল, তা আর পুনরায় ঘটবে না। প্রবন্ধে আরাকচি লিখেছেন, জুন 2025-এ ইরানে যে সংযম দেখানো হয়েছিল, তার তুলনায় এবার আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো দ্বিধা ছাড়াই সবকিছু দিয়ে প্রতিশোধ নেবে যদি আমাদের উপর নতুন করে হামলা করা হয়। এটা কোনো হুমকি নয়, বরং একটি বাস্তবতা। তিনি আরও সতর্ক করেছেন, পূর্ণাঙ্গ সংঘাত হবে তীব্র, দীর্ঘস্থায়ী এবং এই অঞ্চলের বাইরে সাধারণ মানুষের জীবনকেও প্রভাবিত করবে। ইরান ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক বর্তমানে অত্যন্ত উত্তপ্ত, কারণ দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভের সময় অন্তত 4519 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই গণহত্যা আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি ইরানের নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, যদি ইরান কখনো তাকে হত্যার হুমকি দেয়, তিনি দেশটিকে ধ্বংস করার জন্য নির্দেশ দেবেন।
এদিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে কিছু বাহিনী মোতায়েন করা শুরু করেছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগর থেকে আসা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে এবং সাথে 3টি ডেস্ট্রয়ার রয়েছে। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা এই তথ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে নিশ্চিত করেছেন। আরাকচির এই কঠোর বক্তব্য ট্রাম্পের হুমকি এবং উভয় পক্ষের সামরিক প্রস্তুতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সংঘাতের শঙ্কা তৈরি করেছে, যা সমগ্র অঞ্চলে অশান্তি এবং উত্তেজনা সৃষ্টি করতে পারে। এভাবে ইরান মার্কিন উত্তেজনা এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে কূটনৈতিক সতর্কতা ও সামরিক প্রস্তুতি উভয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।